সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবারের ব্লগ তোমরা পাবে রবিবারে। আর এই দেখো গোপাল বাবাজিকে দেখিয়ে দিলাম, গুরুদেব, লোকনাথ বাবা, সব লাইটগুলো আগে জ্বালিয়ে নিয়ে দাঁড়াও। প্রতিদিনের মতো আজও তোমাদের রাধা মাধব গোপাল বাবাজি সবাইকে দর্শন করিয়ে আমি দিনটা শুরু করলাম। দেখতে থাকো সারাটা দিন আমি কি করি। বাইরে অনেকই কাজ আছে, সেই কাজগুলো সারবো, তাহলে দেখতে থাকো। এই দেখো আমার রাধা মাধব, আর এই যে গোপাল বাবাজি, গুরুদেব, এই যে লোকনাথ বাবা, আর এই যে মহাদেব। তা দেখছো, সবাইকে দেখতে পাচ্ছ। আর এই দেখো এই জায়গাটা যেমন করে সাজিয়েছি, এই দেখো এরকম করে সাজিয়ে রেখেছি প্রদীপ দিয়ে। কেমন লাগছে? তাহলে আমার সঙ্গে থাকো সারাক্ষণ আর দেখতে থাকো আমি কি করছি। আজকে আমাদের রান্না হলো এই যে লাউয়ের ডাঁটা, আলু আর পটল দিয়ে শুধু, আর আদা জিরে দিয়ে, কোনো পোস্ত টোস্ত দিয়ে হয়নি। আর এখানে হলো মুসুরির ডাল, যেটা প্রতিদিনই হয় আমাদের। এই দেখো মুসুরির ডাল, কিচ্ছু আজকে আবার কিছুই দেওয়া নাই ডালের মধ্যে। আর এখানে হলো পটল ভাজা, এখনো মাছ আনবে, মাছ যদি হয় মানে কি করবে জানি না মাছের। আর এই যে এইটা হচ্ছে লাউয়ের যে শাক কটা ছিল, অনেকটা পাতা ছিল, এতটা পাতা এইভাবে মানে ডাঁটার মধ্যে দেওয়া হলো না, অল্প অল্প দেওয়া হলো, অত পাতা দিলে খায় না ওরা। আর এখানে এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। আর এইখানে এই দেখো রসুন থেতো করে নিল, এই যে রসুন থেতো করে, রসুনটা একটু ভালো করে থেতো করতে হবে। আর এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছে, তাহলে দেখতে থাকো। প্লেন সর্ষের তেল, প্লেন রান্না হবে। কড়াইয়ে তেল, সর্ষের তেল দিয়েছে, সর্ষের তেল এখন কালো জিরে দেবে, কাঁচা লঙ্কা, আর এই রসুনটা দেবে, থেতো করছে রসুনটা। আর এই যে এখানে শাকটা আছে, এইভাবে দিয়েই রান্নাটা করবে। দেখতে থাকো কিভাবে করে। দেখো শাকটা রান্না করে নিচ্ছে। লাউয়ের শাক একটু খসখসেই হয়, কিন্তু ওর সঙ্গে যদি একটু পুঁইয়ের পাতা বা অন্য কোনো শাক দেওয়া যেত তাহলে শাকটা একটু ভালো নরম বা মানে মজে যেত আর কি। সেটা তো হয় না, একটু খসখসে টাইপেরই হয়, কিন্তু কিছু করার নেই। আমাদের ওই শাকগুলো যদি সব ডাঁটার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে অত খায় না। কারণ প্রথম থেকেই আমরা দেখে এসেছি, মাকেও দেখেছি যে ওই বড় মোটা পাতাগুলো দিত না। আলাদা করে শাক করতো কিনা অত মনে নাই ছোটোবেলার কথা, কিন্তু পাতা অত দিত না, ফেলেও দিতে হয়তো, বা পাতা অত দিত না। ওই নরম নরম যে পাতাগুলো একদম মিশে যায় শাকের সঙ্গে, সেই পাতাগুলোই দিত। আবার যখন শ্বশুরবাড়িতে আসলাম, শাশুড়িকেও ঠিক সেই একই রকম দেখলাম। শাশুড়িকে অবশ্য দেখলাম বড় পাতাগুলো শাক করে বা ডালের মধ্যে দিয়ে দেয়, কলাইয়ের ডাল বা অন্য কোনো ডালের মধ্যে ওই পাতাগুলো কেটে কেটে দিয়ে দেয়। আর ডাঁটার মধ্যে ওই নরম যেগুলো ডগার যে পাতাগুলো থাকে নরম নরম, সেই পাতাগুলোই দেয়। আর বাকি যে পাতাটা, সেই পাতাটা এরকমভাবে আমার মতো শাকই করে। তা খুব জিরি করে কাটে, যেহেতু এটা ও ডাঁটার মধ্যেই দেবে বলে ঠিক করেছিল, সেই জন্য কাটাটা একটু মোটাই হয়েছিল। যেহেতু কাটাটা মোটা হয়েছিল, সেই কারণে আমি বললাম যে তুমি সিদ্ধ করে নিয়ে করো। তা আমার আর একটা কাজ করলেও হতো, এই পাতাটাকে সেদ্ধ করার পর মিক্সিতে একটু পেস্ট করে নিলে আরও ভালো হতো। তারপরে দেখো মৌরলা মাছ নিয়ে এসেছে, তো মৌরলা মাছগুলো ছাদে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসলাম। এগুলো আবার দেখবে রবিবারেই করতাম, মানে আজকে যে আমি ভয়েস দিচ্ছি আজকেই হয়তো মৌরলা মাছের ঝোলটা রান্না হতো, কিন্তু আজকে আর যেহেতু টগরি বললাম তাড়াতাড়ি চলে যাবে, সেই কারণে বললাম তাহলে অত তাড়াহুড়ো করে ওসব রাঁধতে হবে না, সাধারণ যা রান্না করো তাই রান্না করেই চলে যাও। ও 3 দিন আবার আসবে না, কোথায় যাবে কোথাও বেড়াতে, সেই জন্য 3 দিন ছুটি নিল। তার জন্য আগে থেকে সমস্ত কেটে গুছিয়ে সব জোগাড় করে দিয়েই গেল, যাতে আমার সুবিধা হয় সেই কারণে। আর এদিকে মাছগুলো আমি ধুয়ে রেখে দিলাম, যে পরের দিন আমি তাহলে সোমবারে যখন আমি রান্না করব, তাহলে সোমবারে আমি মৌরলা মাছটা রান্না করে নেব।
আর সোমবারে তো ছুটিই আছে, কোনো অসুবিধা নেই, সোম মঙ্গল দুদিনই পর পর ছুটি আছে এখন কদিন, তো ছুটি আছে বলে অতটা অসুবিধা নেই, শুধু বুধবারে গিয়ে অফিসটা আছে, ওই দিন একটু সকাল সকাল রান্না করতে হবে, আর এই দুদিন অত সকাল সকাল রান্না করার কোনো চাপ নেই। তবে সকাল সকাল উঠতে হবে, কারণ পুজোটা আগে করে নিয়ে তারপর রান্না, আর মঙ্গলবারে তো পুজো করতেই হবে আগেই, আর সোমবারে তো আমার পোশাক পরাতে আসবে ঠাকুরকে, এরকম সমস্ত ব্যাপার আছে। তাই ছোটো ছোটো মাছগুলো নিচে ধুলে পরে একটু আষ্টে আষ্টে গন্ধ হয়, সেই কারণে ছাদ থেকেই মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম। যেদিনই আনে মোরলা মাছ আমাদের ছাদ থেকেই ধুয়ে নিয়ে আসা হয়, এরকম ছোটো মাছ যদি আনে। ইলিশ মাছও আমি ছাদ থেকেই, ইলিশ মাছ যেহেতু গোটা নিয়ে আসে, কাটে না, মানে কাটতে আমি নিষেধ করি আর কি, সেই কারণে ওই ইলিশ মাছও আমি এরমভাবে ছাদ থেকেই কেটে ধুয়ে নিয়ে আসি। এই হলো ব্যাপার। তাই মাছ কটা ধুয়ে নিয়ে নিচে গিয়ে তারপরে শুরু করব ঘর ঝাড়া। আমরা যে ঘরটায় এখন শুই, যে ঘরটা ছোট ঘর বলে পরিচিত আর কি, তোমরা সবসময় আমার মুখে ছোট ঘর নামে শুনবে। আর যেহেতু যে ঘরটা বসে আমি এখন লাইভ করছি, তোমরা রেগুলার আমাকে লাইভে ওই ঘরে বসেই লাইভ করতে দেখো, তো সেই ঘরটাকে ঝাড়তে হবে। প্রচুর পরিমাণ নোংরা ধুলো ঝুল আছে, যেটা চোখে ওপর থেকে দেখা যায় না, ওপর থেকে মনে হয় পরিষ্কার, কিন্তু না, যথেষ্ট নোংরা আছে, যেটা বোঝা যায় না। আর খাটের পাশে যে কোণাগুলো আছে, সেই কোণাতে প্রচুর জিনিস রাখা আছে, এত জিনিস ওই কোণায় রাখা আছে যে ওই কোণাটাতে গিয়ে যে আমি বিছানার চাদরটা টান করব, সেটা আমি করতে পারি না। সেই জন্য আজকে ভেবেই নিয়েছি যে যত দেরি হোক আর যাই হোক, আজকে আমি ওই ঘরটা ঝেড়েই তারপরে দম নেব। তার এই করতে করতে মাছ ধুয়ে যখন নিচে চলে গেছি, ঝাড়বো বলে সমস্ত কিছু বের করে রেডি করে নিয়ে এসেছি, সেই সময় চলে এসেছে মাসি। এই মুহূর্তে যদি মাসি চলে আসে তাহলে কিছু করার থাকে না। এবার মাসি তো এসে ঘর ঝাড় দেবে, মুছবে, এগুলো করবে, এবার কতক্ষণ সে আমার জন্য বসে থাকবে। তখন আমি বললাম যে তুমি বাসনটা মাজতে বসে যাও, তোমার বাসন মাজতে মাজতে আমার এদিকে ঝাড়াঝুড়ি হয়ে যাবে। কারণ এমন তো না যে আমি খাটটাট খুলবো, এ করবো, সেগুলো নয়, এই জিনিস কটা একটু সরিয়ে নড়িয়ে ঝুলগুলো ঝেড়ে পরিষ্কার করে ওয়ার্ড্রপটা মুছে দেবো, ড্রেসিং টেবিল আলনা এগুলো একটু সরিয়ে নড়িয়ে ঝেড়ে দেবো, এই হলো ব্যাপার। তা সেইগুলো করতে করতে এগুলো যখন সমস্ত ঝাড়া সরানো হয়ে গেছে, তা করতে করতে মাসি চলে এসেছে। তাহলে ঠিক আছে, বাসনটা মাসি বলো ঠিক আছে আমি বাসন মেজে নিচ্ছি, তুমি ঝেড়ে নাও। তারপরে মাসি বাসনটা মাজতে শুরু করলো, আর মাসিকে চা করে দিয়ে চলে আসলাম। কারণ আমি দেখলাম যে আমি যদি এখন চা খেতে যাই বা এখন দুরকম চা করতে যাই, কারণ মাসি চিনি দেওয়া চা, আমার চিনি ছাড়া চা, আমাদের এরকম দুরকম যদি করতে যাই তাহলে একটা ঝামেলা হবে, দেরি হবে, আমার এই দিকের কাজটা দেরি হয়ে যাবে। সেই কারণে আমি মাসিকে শুধু চা করে দিয়ে চলে আসলাম, ওদিকে বাসন মাজতে বসেছে, আর আমি এদিকে ঘরগুলো ঝাড়ার জন্য সমস্ত জিনিসপত্র সরাতে শুরু করেছি। এই দেখো জামা কাপড়গুলো সমস্ত সরিয়ে নিচ্ছি আলনা থেকে, যেহেতু আলনাটা সরাতে হবে, আলনার নিচে যা আছে সেগুলোও সরাতে হবে, তা সেই কারণে এগুলো সমস্ত সরিয়ে নিচ্ছি। আর এই জামাগুলো সব কাচতে হবে, কবে থেকে আলনায় পড়ে আছে, অথচ কাচাও হচ্ছে না আর কি, সেই কারণে এগুলো নিয়ে গিয়ে বাইরে রাখা হলো যে কাচাকাচি হবে। আর এই দেখো ব্যাগ ট্যাগগুলো আমি ভেবেছি ওই ওয়ার্ড্রবের পাশে একটা হ্যাঙ্গার ঝুলিয়ে নেব, দেওয়াল ফুটো করব না, কিন্তু এমনি সমস্ত পাওয়া যায় না ওইরকম ধরনের হ্যাঙ্গার ঝুলিয়ে নেব, যাতে সাইডে আমি ব্যাগগুলো ঝুলাতে পারি। এই কারণে আমি ওয়ার্ড্রবের পাশে ওই জিনিসগুলো সেই ভ্যাকুয়াম দিয়ে যেগুলো লাগাই আর কি, অনলাইনে পাওয়া যায়, ওই জিনিস নিয়ে আমি ব্যাগগুলো তাহলে সাইডে ঝুলিয়ে রাখতে পারলে ভালো হয়। নাহলে ব্যাগ রাখার জায়গা নেই, আলনার ওপরে ব্যাগগুলো থাকে, খুব বাজে লাগে। এই দেখো যত জিনিস সব ওই আলনার ওই জায়গাটাতেই জমা হয়ে পড়ে থাকে। তা তোমাদের কতদিন বলেছি বলো, আমি তো গোডাউনে বাস করছি, এটা তো আমার গোডাউনের মতোই হয়ে আছে। তো এই জিনিসগুলো ফ্ল্যাটটা হয়েছে, কিন্তু ফ্ল্যাটটা হওয়ার পরে যে সাজানোটা, সেই সাজানোটা আমাদের হয়নি, সম্ভব হয়নি। তো সেই কারণে হয়তো ফ্ল্যাটটা হয়েছে, ফ্ল্যাটটাতে পুরোটাই কোনো সাজানো হয়নি, শুধু ফল সিলিংটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। ফল সিলিংটা তড়িঘড়ি করা হয়েছে, কারণ একদম টপে ফ্ল্যাট, তো ফল সিলিংটা না করলে হিট এত বেশি পরিমাণ হবে যে সামলানো যাবে না সব, সেই কারণে ফ্ল্যাটটা ফল সিলিংটা করে নেওয়া হয়েছে। আর বাকি কিছুই হয়নি কোনো ঘরে, সমস্ত পুরনো জিনিসের সেট করা আছে। তবে কি একটা ভালো হয়েছে যে করা হয়নি বলে ভেবেচিন্তে টুকটুক করে ঠিকভাবে করা যাবে। কিচেনটাও আমি ভেবেছিলাম যে বিয়ের পরেই ধীরে সুস্থে করব। কিচেনটা যদি বিয়ের পরে ধীরে সুস্থে করা হতো তাহলে কিচেনটা আরও ভালো হতো, কারণ ভাবনা চিন্তা করার সময়টা পেতাম, তো সেটা পাওয়া গেল না। তা দেরি হয়ে যাবে না, কিচেন না হলে অসুবিধা, এই সমস্ত ব্যাপার। তা ডাল বলেছিলাম, তো সেই কারণে কিচেনটা হয়নি। তা এদিকে যে সমস্ত কাজগুলো সেগুলো হলো, সেগুলো যা টুকটাক হয়েছে, তা আস্তে আস্তে ধীরে সুস্থে হবে।
যেভাবেই হোক করতে হবে ধীরে সুস্থে, এত তাড়াহুড়ো করে কোনো কিছুই হবে না। যতই আমি ভাবি বা বলি, কিন্তু কোনোটাই তাড়াহুড়ো করে কিছু হবে না। সবারই তাই হয়, বাড়িঘরটা করে ফেলে, তারপর বেশিরভাগ সবারই বলছি না, আমি আমার মতো মানুষের কথা বলছি, যারা আমার মতো মানুষ যারা, তাদের হয়তো এইরকমই পরিস্থিতি হয় যে বাড়িটা করার পরে ধীরে সুস্থে বাড়িটা করে কোনো রকম মানে শুরু করে, তারপরে ধীরে সুস্থে সমস্ত কিছু কাজ করায়। তা আমাদেরও তাই, আমরা হয়তো ফল সিলিংটা করাতাম না, কিন্তু মানুষের চোখে লেগে যায় একটু কিছু কাজ করালেই, তা ওই ফল সিলিংটা করার জন্যই অনেকের চোখে লেগে গেছে খুব ইয়ে, কিন্তু তা নয়। ফ্ল্যাটটার পরে ফল সিলিংটা না করালে আমরা এই টপে টিকতে পারতাম না, ডাইনিংয়ে যে একটু বসি সেই বসাটা বসতে পারতাম না, সেই কারণে ফল সিলিংটা ওই মুহূর্তে করে নিতে হয়েছে। আর কিচেনটাও আমি ভেবেছিলাম যে পরে ভেবে চিন্তে করব, কিন্তু কিচেনটা বিয়ে ছিল বুবাইয়ের, তাড়াহুড়ো করে কিচেনটা না করলেই হতো না। আমি তাও ভেবেছিলাম যে পরে করব, পরে করলে কি একটু ভাবনা চিন্তার সময় পাওয়া যেত, তো সেটা পাওয়া গেল না। যাই হোক, কিচেনটা পরে আবার নতুন করে করতে হবে, তা সেগুলো সবই ভাবনা চিন্তার ব্যাপার আছে, সময় লাগবে। তারপরে প্রত্যেকটা ঘরে সেটিং ওয়ার্ড্রপ কিছু নেই, পুরনো আলমারিগুলোকে রাখা আছে, ওগুলো প্লাই সানমাইকা দিয়ে আলমারিগুলোকে ঢেকে দেওয়া হবে, এরকম বিভিন্ন রকম ভাবনা চিন্তা আছে। ঠাকুর ঘরের একটা ভাবনা চিন্তা আছে, আমরা যে ছোটো ঘরে শুচ্ছি সেই ঘরের একটা ভাবনা চিন্তা আছে। আর মেঘাদের ঘরে ধরো যে খাটটা আছে, সেই খাটটা যে মাপের, সেই মাপটাতে ওদের আর একটা মানে কিছু একটা হলে ওরা আর একজন বাড়লে পরেই ওদের ওই খাটে শোয়া অসুবিধা হয়ে যাবে, সেই কারণে খাটটাকে চেঞ্জ করতে হবে। তা এই রকম বিভিন্ন ব্যাপার আছে, বিভিন্ন মানে ভাবনা চিন্তার মধ্যে সব কিছু আছে। তা এগুলো আস্তে 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 সব কিছু ঠিকঠাক হবে। এখন একটা একটা করে হবে, ধীরে সুস্থে হবে। আমাদের মতন মানুষ যারা, আমার মতন মানুষ যারা, তাদের সব কিছু এক জীবনে হয় না। তা আমারও হয়তো এক জীবনে সব কিছু হবে না, হয়তো ফ্ল্যাটটাই হয়েছে, হবে না বলবো না, হতেও পারে। নেগেটিভ কথা ভাববো না, নেগেটিভ ভাবলে নেগেটিভই হয়। তবে চিন্তাভাবনা অনেক রকম আছে, সব রকম চিন্তাভাবনা মানে পরিপূর্ণ হওয়ার চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, কতদূর কী হবে বলতে পারছি না। আর সাধারণ মানুষ আর বড়লোক মানুষের মধ্যে অনেক তফাৎ আছে। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কথা বলতে পারি না, যেগুলো মানে ধনী ব্যক্তিরা একটু অর্থ আছে যাদের, তারা যে কথাগুলো যেভাবে সহজভাবে বলে দিতে পারে, আমরা কিন্তু সেই কথাগুলো সহজভাবে বলতে পারি না। আমরা যদি কোনো একটা কথা, আমাদের শখের কথা, আমাদের একটা ভালো কোনো শখের কথা মুখ ফসকে বেরিয়ে যায় না, তাহলেই মানুষে বলবে আরে বাপরে খেতে পায় না, এ হচ্ছে না সে হচ্ছে না, তার এই শখ পূরণের বেলায় ঠিক আছে, এরকম ধরনের কথাবার্তা অনেক মানুষের মুখ দিয়ে বেরোয়। কিন্তু কি বলতো, শখের তো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষেরই থাকে, কিন্তু বলার সময় তুমি বলতে পারবে না, কারণ বলতে গেলে যারা অর্থশালী বিত্তশালী ব্যক্তি তারা বলতে পারবে, কারণ তাদের অর্থ আছে, তাই তারা সমস্ত কিছু বলতে পারে, তাদের কোনো বাধা বিপত্তি নেই। আবার তারা মানুষকে যখন কোনো কথা বলে, তারা তখন ভাবেও না যে এই মানুষটাকে আমি এই কথাটা বলছি বা এই মানুষটার সঙ্গে এই কথাটা আলোচনা করছি, এই কথাটাই মানুষটার ভেতরে গিয়ে কতটা ঘা দিতে পারে, বা এই কথার পরিপ্রেক্ষিতে যদি কোনো কথা সে উল্টে আমাকে বলে দেয়, তাহলে সেই কথাটা আবার আমি সহ্য করতে পারবো তো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তারা বোঝে না। কিন্তু গরিব মানুষ তার উত্তরটা দেয় না। আর বড়লোক মানুষ হলে এরকমভাবে যদি কোনো কথা কোনো গরিব কোনো বড়লোককে বলে, তাহলে সেই বড়লোক মানুষটা ঠিক পটপট করে উত্তর দিয়ে দেবে, কিন্তু কিছুতেই তার কথা শুনবে না, যে না আমি একটু শুনি ধৈর্য ধরে, বলছে তো কী হয়েছে। কিন্তু সেই গরিব মানুষটা, বড়লোক মানুষ যত খারাপ কথাই বলুক, মুখ বন্ধ করে চুপ করে শুনে যায়, কারণ তারা জানে তাদের কথা খাটবে না, তারা গরিব, তাদের অর্থ নেই, তাদের কথা কোনো বড়লোক মানুষের কাছে খাটবে না, সেই জন্য তারা চুপ করে সেই কথাগুলো শুনে যায়। আবার তার যদি পরিস্থিতি খারাপ হয়, মন খারাপ হয়, সেই মন খারাপটাও কিন্তু সে কখনো মানে কারোর সামনে প্রকাশ করতে পারবে না। সে যদি জীবনে স্বাভাবিক নাও থাকে, তবুও বড় লোকের সঙ্গে কথা বলার সময় স্বাভাবিকভাবে কথা বলতে হবে। সে যত ভালো ভালো কথা বলুক না কেন, সেই প্রত্যেকটা ভালো ভালো কথার উত্তর তাকে দিতে হবে, সেই ভালো কথার সঙ্গে তাল মিলিয়ে তাকে চলতে হবে। কিন্তু তার ভেতরে যে কি চলছে, তার ভেতরে যে কত কষ্ট চলছে এই মানুষটার, সেটা কিন্তু সেই বড়লোক মানুষটা বুঝবে না। সে তার সুখের কথা, সে তার আনন্দের কথা, সে তার ভালো লাগার কথা বলে যাবে, কিন্তু পাশের মানুষটা, সামনের মানুষটা যে শুনছে কথাটা, তার ভেতরে কি হতে পারে, কোন কথা এখন তার বলা উচিত, বা তার কোনো কথা শোনা উচিত কি না, সেটা ভাববে না। মানুষ সুখের সময় কেন দুঃখের কথা শুনবে বলো, এটা তো ঠিকও না। এই জন্য দেখবে গরিব মানুষরা তার দুঃখের কথা মানুষকে বলতে চায় না। কিন্তু বড়লোক মানুষরা অনায়াসে যে সমস্ত কথাগুলো বলতে পারে, একটা গরিব মানুষ কিন্তু অনায়াসে সে কথাগুলো বলতে পারে না।
তাই আমি এখন বলতে পারি না যে আমি এটা করব, ওটা করব, সেটা করব। কিন্তু কি বলো তো, যেহেতু আমার মনের ইচ্ছাটা হয়, আকাঙ্ক্ষা হয়, ইচ্ছে করে, সেই কারণে সেই কথাগুলো না মুখ দিয়ে বেরিয়ে যায় মাঝে মাঝে যে আমার এই ইচ্ছেটা করছে। কিন্তু এই ইচ্ছেটা যে কত মানে কত কষ্টে প্রকাশ করতে হয় সেটা কিন্তু সামনের সেই বড়লোক মানুষটা বোঝে না। তাই এটা খুব কষ্টের যে একটা গরিব মানুষ খুব সহজেই সব কথা বলে ফেলতে পারে না। একটা বড়লোক মানুষ যত সহজে কথা বলতে পারে, একটা গরিব কিন্তু তত সহজে কথা বলতে পারে না। আজকে আমি যদি বলি আমার এটা নেই, ওটা নেই, সেটা নেই, মানুষ বিশ্বাস করবে না। কিন্তু আমার থেকে যারা বড়লোক, সে বিশ্বাস করবে না, কিন্তু সে মুখের ওপর বলে দেবে যে এটা হতেই পারে না। নিলাম, একটা চাদর পাতা হয়ে গেল, মোটামুটি ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেল, চাদর পাতা হলো। আর এদিকে সমস্ত নিয়ে এসে রাখা হয়েছে আলনায়, পরে দেখাচ্ছি ওর জায়গাটা, ওটাও গুছিয়ে নেব। এবার এর ওপর আমি আর একটা চাদর পেতে নেবো আর বালিশের কভারগুলো চেঞ্জ করে নেবো। তা যেটা বলছিলাম যে একটা মানে বড়লোক মানুষ মানে ভাবেই না যে সামনের মানুষটা আমার কথাগুলো তার এখন এই মুহূর্তে তাকে আমার বলা উচিত কিনা কোনো কথা, বা সে যে স্বাভাবিক নেই তাই তার সঙ্গে সেই আচরণটা করা উচিত। এখন তার পরিস্থিতি স্বাভাবিক নয়, তার সঙ্গে আমি এমন আচরণ করি যাতে সে একটু স্বাভাবিক হতে পারে, বা সে একটু স্বাভাবিক কথাবার্তা বলতে পারে, স্বাভাবিকভাবে চলতে পারে, বা তার অন্তত মানসিক সাপোর্টটা হয়। এটা কিন্তু যাদের অর্থ আছে তারা বোঝেই না সেই গরিব মানুষটার কষ্টটা, বা সেই মানুষটার সামনে থাকা মানুষটা যে কতটা কষ্ট বা তার সেই সময় কতটা মানসিক সাপোর্ট দরকার সেটা বোঝে না। তাই পরিস্থিতি বোঝানোটা খুব কঠিন প্রত্যেকটা মানুষকে, তাই চুপচাপ থাকাটা অনেক ভালো। সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব না বলার, অন্যের কথাটা শুনে যাওয়ারই চেষ্টা করি। কিন্তু কি হয়, শুনতে শুনতে কিছু কিছু সময় আসে, তখন কিছু কিছু কথা বেরিয়ে যায় মুখ দিয়ে, যে কথাগুলো নিজের ভেতরে রাখতে কষ্ট হয়, তবুও চেষ্টা করি যে এমন এমন মানুষের সামনে বলবো যাতে তারা সে কথাটা নিয়ে বিদ্রূপ না করে। এখন আমি মানে তোমাদের সামনে বলছি, তোমরা হয়তো বিদ্রূপ করবে না, কারণ তোমরা আমার বন্ধু, কাছের বন্ধু, হয়তো বিদ্রূপ করবে না, ভাববে যে না দিদিটার ইচ্ছে আছে তাই বলছে। মানসিক ইচ্ছে তো সবারই হয়, এই দিদিটারও হয়তো মানসিক সেই ইচ্ছে আছে বলছে। আবার কিছু কিছু মানুষ থাকে যারা বিদ্রূপ করেও, তা সেই কারণে চুপচাপ থাকাটাই ভালো। কিন্তু চুপচাপ থাকতেও পারি না, কোনো কোনো সময় হয়তো বেরিয়েও যায়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘর ঝেড়ে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। এই দেখো বিছানার চাদরও পেতে নিলাম। এবার আমি ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমাদের পুরোটা দেখিয়ে নিই কেমন হয়েছে, কীরকম লাগছে দেখতে এখন সব ঝেড়ে ঝুড়ে। এতক্ষণ দেখলে আমাদের যুদ্ধ, এই ঘরের যে সমস্ত কাজ ছিল সব যুদ্ধ দেখলে। এই দেখো একদম গুছিয়ে পরিষ্কার টিপটপ করে ফেললাম। আর কিন্তু আমি এই অবস্থায় আছি, আমাকে দেখতে পাচ্ছ না, এই দেখো, দেখতে পাচ্ছ একটু, এই দেখো আমার অবস্থা এই। আর এইদিকে আলনাটা একদম পুরো গুছিয়ে ফেলেছি, যা যা কাচতে হবে সেগুলো বাইরে, এই জায়গাটাও গোছানো হয়ে গেছে। এখন এখানে যেগুলো কাচার মানে কাচবো আর কি, সেগুলো মানে তুলে কাচতে দেওয়া হয়ে গেছে। আর এগুলো এখন আবার কালকে পেতে দেবো। দেখো কি সুন্দর এই জায়গাটা, কি অবস্থা। তাই দেখো, আমি কেন বলি যে আমি মানে পুরোনো জিনিস নিয়ে পড়ে আছি সেই কোন কাল থেকে। এই দেখো এই অবস্থা, মানে এই জায়গাটা একটা ওয়ার্ড্রপ না করলে সাংঘাতিক অবস্থা। তাই এই সমস্ত করতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্য করা হচ্ছে না। এই জানলা চেঞ্জ করতে হবে, জানলা এই দরজার দিকে আনতে হবে, দরজাটাকে জানলার দিকে আনতে হবে। এদিকে জানলা আছে, যে এইটা হচ্ছে জানলা আর এইটা হচ্ছে দরজা, এই দরজাকে জানলার দিকে আনবো, জানলাকে দরজার দিকে নিয়ে যাবো। আর খাটটাকে তখন জানলার দিকে মাথা হবে আর এইদিকে মানে উল্টো দিকে পা হবে, এই হবে খাট। এই পজিশনে এটা থাকবে, এরকম হবে। এইখানে একটা ওয়ার্ড্রপ হবে, এই জায়গাটা একটা ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল একসঙ্গে হয়ে যাবে পুরো এই জায়গাটা জুড়ে। তাহলে এইখানটা দিয়ে দরজা দিয়ে বারান্দায় যাওয়াটা সুবিধা হবে আমাদের। এখন যেমন আমরা বারান্দায় যেতে পারি না এই ঘরটা থেকে, তখন এই ঘরটা দিয়ে বারান্দায় যাওয়ার সুবিধা হবে। এই কারণে এই মানে এখনও এই ঘরের কিছু চেঞ্জ করছি না। এই দেখো বিছানা চাদর টাদর সব চেঞ্জ করা হলো, দেখলেই তো ডবল চাদর পাতা হলো। এই অবস্থায় এই ঘরটা এখন আছে। এখন একটা একটা করে ঘরে লাগবো, একটা একটা করে বলতে কালকে হয়তো আর একটা ঘরে লাগবো, সেটা একটু সকাল থেকে শুরু করব। তাহলে যেই কর্নারটা, এখানে ডাল বড়ি তারপরে আরও অনেক কিছু ঢপে ভর্তি ছিল, চালের বস্তা, এখানে বাসনের সেই জায়গাটা দেখেছিলে সেই কড়াই টড়াই সব এখানে রাখা ছিল। সমস্ত কিছু আজকে তুলে ভেতরে রাখা হলো, ওই ঘরে খাটে রাখা হলো।
আর এই জায়গাটা ফাঁকা করে দেওয়া হলো যাতে আমি এখান দিয়ে গিয়ে বিছানার চাদরটা ঠিকঠাক পাততে পারি। তাও সব পাততে পারছি, ওই কর্নারটা পাততে পারছি না, ওই কর্নারটার জন্য খাটটা ঘুরালে আবার এটাও অসুবিধা হবে না, সেটাও ঠিক হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করে দেবো ব্লগটা। এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।